সংস্কারের ক্ষেত্রে আমরা যে নতুন বাংলাদেশের কথা বা একটা আবার যেন ফেসিবাদ ফিরে না আসে সেই কাঠামোগত একটা রাষ্ট্র নির্মাণের কথা গণঅভ্যুত্থানের সময় থেকে বলে আসছি, বা যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে আমার আপনার মধ্যে আছে, এটা আমাদের একটা প্রথমে বোঝাপড়া ছিল যে আমরা সংবিধান পুনর্লিখনের মাধ্যমে এটা একটা বাস্তবায়ন করব। তখন আলোচনা আসলো যে এই সরকারি এজেন্সি আছে কিনা সংবিধান পুনর্লিখনের। তারপরে ঐক্যমত্য কমিশন হলো, প্রথমে অনেকগুলো সংস্কার কমিশন হলো, তাদের রিপোর্ট আসলো, ঐক্যমত্য কমিশন হলো, রাজনৈতিক দলগুলোর সাথে বসে এবার একটা জুলাই সনদ করা হলো, এবং মোটামুটি আমরা আমাদের জায়গা থেকে আস্তে আস্তে করে কম্প্রোমাইজ করে করে এক ঐক্যের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে করার স্বার্থে পুনর্লিখন থেকে আমরা সংস্কারে আসলাম। এখন তো সংস্কার থেকে সংশোধনে চলে এসেছে, আপনারা জানেন। তো পরবর্তীতে গণভোটের মাধ্যমে একটা লেজিটিমেসি, যে এজেন্সি নিয়ে প্রশ্নটা ছিল যে এই সংস্কারগুলো এটার বৈধতা কি, যে আমরা বসে করলেই তো হয়ে গেল না। তো সেই জায়গা থেকে গণভোটের মাধ্যমে একটা বৈধতা আদায়ের চেষ্টা করা হলো, এবং গণভোটে 70% জনগণ এই সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। প্রায় 84টি বিষয়ে ঐক্যমত্য হয়েছিল, সেগুলো বাস্তবায়ন হওয়ার কথা ছিল। সংবিধান সংস্কার পরিষদের মধ্যে দিয়ে আপনারা জানেন যে বিএনপি সরকার নির্বাচনের পরে সেটা করে নাই। তো আমাদের আরেকটা ভুল আমি বলবো, সেটা হচ্ছে এই রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা। আমরা আমরা তো আর জাতীয় রাজনৈতিক দলগুলোর সাথে কখনো রাজনীতি করি নাই, আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতাম। ফলে ছাত্র সংগঠনগুলো, ছাত্র ইউনিয়ন কিভাবে চিন্তা করে, ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র শিবির বা অন্যান্যরা কিভাবে চিন্তা করে সেটা আমরা বুঝি। কিন্তু জাতীয় রাজনীতিতে যখন আসলাম, এই যে আমাদের বাবা বয়সী, দাদা বয়সী লোকরাও যে মুখে এক কথা বলে পরের দিন প্রতারণা করতে পারে, এটা আমরা প্রথমে আসলে বুঝে উঠতে পারিনি। ফলে তাদের অনেক কিছুতেই হয়তো ভরসা রাখতে গিয়ে পরে আমরা, এটা আমাদের জন্য একটা শিক্ষা, আমরা শিখলাম যে এদেরকে পরবর্তীতে বিশ্বাস করা যাবে না। একদম স্টার্টিং ফ্রম প্রাইম মিনিস্টার তিনি বলেছিলেন আমাদেরকে যে হ্যাঁ ভোট দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে তিনি এই বিষয়ে আর কোনো কথা নির্বাচিত হওয়ার পরে বলেন নাই। তার পক্ষ থেকে তার মুখপাত্ররা বলছেন যে আমরা নির্বাচনের জন্য আমাদেরকে এই প্রচারণার আশ্রয় নিতে হয়েছিল। তো এটা আমাদের একটা জাতিগত শিক্ষা। একটা হচ্ছে আমার জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা, আবার সবার জন্য, যে কাকে পরবর্তীতে বিশ্বাস করতে হবে, কাকে বিশ্বাস করা যাবে না, কারা কথা দিয়ে রাখছে কি রাখছে না। আমাদের যতটুকু সক্ষমতা আছে সেই সক্ষমতা দিয়েই আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য লড়াই করে যাচ্ছি। লড়াই করতে গিয়ে আমরা শেখ হাসিনাকে তাড়াতে গিয়ে হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, জেলে ছিলাম। আবার এখন নতুন করে মামলার শিকার হচ্ছি, সামনেও হয়তো হব। কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের যে কমিটমেন্ট জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি, এবং বিশেষ করে আমাদের যে গণঅভ্যুত্থানের শহীদ আহতদের প্রতি, সেই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য আমরা আমাদের লড়াইটা চলমান রাখবো। ফুয়াদ ভাই খুবই কারেক্টলি বলছেন যে পৃথিবীতে কোনো বিপ্লবের আরো অনেক রক্তক্ষয়ী বিপ্লব হয়েছে, আরো অনেক প্রস্তুতি নিয়ে বিপ্লব হয়েছে। আমাদের তো প্রস্তুতি সেরকম ভাবে ছিল না, কিন্তু তাদের কিন্তু ওই বিপ্লবের পরে যে তারা একটা আইডিয়াল সিচুয়েশনে পৌঁছে গেছে, তারা যেইভাবে আকাঙ্ক্ষা করেছিল সেখানে পৌঁছে গেছে, এবং সেভাবেই চলছে এরকম কিন্তু না। ওই লড়াই কিন্তু চলমান আছে, এবং নতুন নতুন চ্যালেঞ্জ তাদের সামনে আসছে, সেটা নিয়ে কিন্তু তাদেরকে কাজ করতে হচ্ছে। তো আমি এটাকে এভাবেই দেখি। আহ, একটা কথা আছে না, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। আমাদের জন্য এই লড়াইটা সার্বজনীন। কখনোই আমরা এই ইহ জীবনে একদম আইডিয়াল সিচুয়েশনে পৌঁছে যাব, এটা কোনো পৃথিবীতে কোনো দেশে এটা নজির নেই। তবে ডেভেলপমেন্ট আরো বেশি হতে পারতো। আমরা দেখলাম যে সরকার যে সংস্কারগুলো ওদের যে করা সম্ভব ছিল, সেগুলো যেগুলো করেছে সেগুলো নির্বাচনের পরে বিএনপি আন্ডার করে দিল। আমাদের অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের জন্য দুটো নির্বাচন কমিশন সহ আরো দুটো মানবাধিকার কমিশন করার কথা ছিল, এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য উপদেশ করা হয়েছিল, বাস্তবায়ন করা হয়েছিল, পৃথক সচিবালয় করা হয়েছিল। তো এগুলোকে আবার আন্ডার করে পেছন দিকে বিএনপি সরকার হাঁটা শুরু করলো। তো